আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই ক্লাস শুরু করার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, আখির নবী, মানবতার মহান শিক্ষক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য মিজানুস সরফ এর ধারাবাহিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের অনেক শিক্ষার্থী আরবি ভয় পায়, আরবির বইয়ে মাদ্রাসা থেকে কলেজে চলে যেতে চায়। তাদের যদি একটু উপকার হয় সেই আশায়, মহান আল্লাহর তৌফিক প্রত্যাশায় ক্লাস শুরু করতে যাচ্ছি। চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। এই মিজান বইটি আমরা ধারাবাহিকভাবে পরিপূর্ণভাবে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিজানুস সরফ তথা ইলমুস সরফ এর সংজ্ঞা, আলোচ্য বিষয় ও উদ্দেশ্য। যে ইলমুস সরফ এর সংজ্ঞায় বলা হচ্ছে যে সরফ শব্দটির অর্থ হচ্ছে ঘোরানো, ফেরানো, পরিবর্তন হওয়া, রূপান্তর করা ইত্যাদি। আর ইলম শব্দের অর্থ জ্ঞান, বিদ্যা, বুদ্ধি। অর্থাৎ যে জ্ঞান অর্জন করলে আরবি শব্দে রূপান্তর করা যাবে, পরিবর্তন করা যাবে, আরবি শব্দ এক শব্দ থেকে আরেক শব্দে ঘোরানো যাবে, ফেরানো যাবে, এই বিষয়টা আলোচনা করা হয়। এই জন্যই ইলমে সরফকে যেহেতু ইলমে সরফ এর মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়, সেজন্য এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। ইলমুস সরফের পারিভাষিক অর্থ যে শাস্ত্র শিক্ষা করলে শব্দ গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। আমরা এই কথাই বারবার বলছি, একই কথা বারবার বলছি যে আরবি শব্দের রূপান্তর করা, পরিবর্তন করা, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এই রূপান্তর করা। নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা। ফাআলা ইয়াফআলু, ফাইলুন, ইফআল লা তাফআল। নাসারা ইয়ানসুরু, নাসিরুন, উনসুর লা তানসুর। এই যে শব্দের রূপান্তর, এই রূপান্তর, পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে ইলমে সরফ আলোচনা করা হয়। যে আমরা এগুলো আমাদের মৌলিক যে পরিভাষাগুলো একটু জানা থাকা ভালো, কিন্তু আমরা যখন মূল কিতাব পড়বো তখন এগুলো আমাদের আর মুখস্থ করতে হবে না, এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারবো। তারপরে দেখো মাউজু, আলোচ্য বিষয়, যে আরবি ভাষার শব্দাবলী ইলমুস সরফ এর আলোচ্য বিষয়। অর্থাৎ যেহেতু ইলমুস সরফ শব্দের রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তা আরবি ভাষার যত শব্দ আছে সকল শব্দই ইলমুস সরফ এর আলোচ্য বিষয়। গর্জ, উদ্দেশ্য একটাই, সেটা হলো আমরা যাতে নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করতে পারি, বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। এর জন্যই ইলমুস সরফ আমাদের অধ্যয়ন করতে হবে। এই কিতাবি ভাষায় যে কথাটি এখানে বলা হয়েছে, আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি হতে মস্তিষ্ককে রক্ষা করা ইলমে সরফ এর গর্জ বা উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে ইলমে সরফ আসলে কি এবং এটা কি নিয়ে আলোচনা করে। আমরা দ্বিতীয় যে অধ্যায় কি আছে, চলো আমরা সেগুলো দেখি যে আমাদের দ্বিতীয় অধ্যায়ে কি আছে। দ্বিতীয় অধ্যায়ে আছে আল কালেমা, শব্দের সংজ্ঞা ও প্রকারভেদ। কালেমা এটা হলো শব্দ, যে শব্দ মুফরাদ তথা এক অর্থবোধক তাকে কালেমা বলে। যে আরবি একটা বর্ণ, দুইটা, তিনটা বর্ণ মিলে যখন একটা অর্থ প্রকাশ করে, সেটা একটা বর্ণে হতে পারে, একাধিক বর্ণে হতে পারে। সেই বর্ণ যখন আমাদের অর্থ দিবে তখন সেটাকে আমরা কালেমা বলবো। যেমন দেখো এখানে আমি যদি দেখাই যে এইখানেই আছে এই যে মিন শব্দটা, মিম নুন, মিন, এটার কিন্তু একটা অর্থ আছে। যে
এইটা কি একটা কালেমা, এটা একটা শব্দ। আবার যদি আমি লাম বা লাভ এরকম বলি তাহলে এটার কোনো অর্থ নাই, আসলে আমার জানা নেই কোনো অর্থ আছে কিনা, এটাকে আমরা কি বলতে পারি না, শব্দ বলতে পারি না। অর্থ থাকতে হবে, যার অর্থ আছে, আরবি যে শব্দের অর্থ আছে তাই কালেমা। এই কালেমা তোমরা আরো সহজভাবে বলতে, যেটাকে শব্দ, এটা আরবি ভাষায় কালেমা বলা হয়, ইংরেজিতে বলা হয় ওয়ার্ড, আর কিছু না। যে বাংলা, আরবি, ইংরেজি একই বিষয়, যে এটাকে শব্দ বলা হয় বাংলায়, ইংরেজিতে ওয়ার্ড বলা হয়, আরবিতে। এই কালেমা বা শব্দ বা ওয়ার্ড, আরবি ভাষার যে কালেমা, এটা 3টা ভাগে ভাগ করা হয়েছে, আর কিচ্ছু না। যে কি, একটা ইসিম, একটা ফেল, আর একটা হলো হরফ। 1 নম্বরে ইসিম নামে ভাগ করা হয়েছে, 2 নম্বরে ফেল নামে ভাগ করা হয়েছে, 3 নম্বরে হরফ নামে ভাগ করা হয়েছে। ইসিম এর বিষয়টা কি? ইসিম আমরা সাধারণত কোনো কিছু নামকেই ইসিম নামে জানি, যে নাম বলতে এটাকে তোমার বিশেষ্য যদি আমরা বলি, তারপর ইংরেজিতে যদি বলা হয় নাউন, এই বিষয়টা। কিন্তু আরবি ভাষায় একটু ব্যতিক্রম, একটু ভিন্নভাবে আমাদের জানা থাকা লাগবে। সেই বিষয়টা হলো যে ইসিম এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, নিজেই, এটা কোনো শব্দের সাথে মিলিত হতে হবে না, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে ইসিম। যেমন দেখো, যা অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ বোঝায়, নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তার সাথে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালসমূহের কোনো কাল পাওয়া যাবে না, তার মধ্যে কালের সাথেও কোনো সম্পর্ক থাকে না। এটা হলো ইসিম। যেমন রাজুলুন একটা ব্যক্তিকে বোঝায়, ঢাকা শহরকে বোঝায়, বাংলাদেশ একটা রাষ্ট্রকে বোঝায়, কিন্তু এর মধ্যে কোনো কাল নেই। কিন্তু বাংলাদেশ বললে বাংলাদেশ, এটা তো অন্য শব্দ হয়ে গেল, ঢাকা ওটা অন্য শব্দ হয়ে গেল। তো আরবি শব্দ যদি আমরা বলি যে যে কালাম কলম, কিতাবুন বই, এই বুক, এর মধ্যে কি কোনো কাল আছে? কাল নেই। সুতরাং এগুলো কি হবে না, মানে অন্য কিছু হবে না, এটা ইসিম হবে। আর এখানে ফেল ওই কালেমাকে বলে যা অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, নিজের অর্থ নিজে বোঝায়, এবং তার অর্থের মধ্যে 3 কালের কোনো একটি কাল পাওয়া যাবে। ফেল বিষয়টা হলো ভার্ব। তোমরা যদি টেন্সের সাথে মিলিয়ে নাও তাহলে ওইভাবে বলতে পারো যে অতীত, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এই যে কাল, এই যে আমরা বলতেছি বর্তমান কাল, এই যে অতীত কাল, ভবিষ্যৎ কাল, এই যে বিষয়গুলো কি আসলে আমাদের সাথে একটু পরিচিত হওয়া লাগবে। এই বিষয়গুলো জানা থাকলে আমাদের মিজান বইটা বুঝতে খুবই সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ফেল ওই কালেমাকে বলে যা অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে বোঝায়, তার অর্থের মধ্যে 3 কালের কোনো একটি কাল পাওয়া যায়। তার মধ্যে ফেলের মধ্যে কাল পাওয়া যাবে, ইসিমের মধ্যে কোনো কাল পাওয়া যাবে না। দুটার সংজ্ঞা একই। একটা হলো ইসিমের সংজ্ঞায় বলা হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে কোনো কাল পাওয়া যাবে না। কিন্তু ফেলের মধ্যে নিজের অর্থ নিজে প্রকাশ করবে, কিন্তু তার মধ্যে একটা কাল পাওয়া যাবে। ভার্ব যেহেতু সেটা করা হওয়া এরকম একটা বিষয় থাকে, তার মধ্যে কাল পাওয়া যাবে। আর হরফ, দেখো ওই কালেমাকে বলে যা অন্য কালেমা বা পদের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজে বোঝাতে পারে না। যেমন মিন, থেকে, হতে, কোত্থেকে, এটা কিছু বোঝায় না, কিন্তু কোথা থেকে এটা বোঝা যাচ্ছে না। যদি আমরা বলি যে মিন ফেনি থেকে, মিন ঢাকা থেকে, মিন মোমিনশাহী থেকে, মিন বাংলাদেশ থেকে, তাহলে বোঝা যাবে বাংলাদেশ থেকে এই লোকটা আগত, ফেনি থেকে এই লোকটা আগত, ঢাকা থেকে এই লোকটা আগত, এরকম বোঝা যায়। অন্যথায় এটা বোঝা যাচ্ছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। যে তোমরা কালেমা বিষয়টা কি, যে 3টা প্রকার আছে, ইসিম, ফেল, হরফ। যে ইসিম এবং ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ইসিমের সাথে কোনো কাল পাওয়া যায় না, ফেলের সাথে একটা কাল থাকবে অতীত। আর হরফ, তার সাথে তো কালের প্রশ্নই আসে না, বরং সে নিজের অর্থ নিজে প্রকাশই করতে পারে না। মিম, ইলা, এই বি, হরফে জার, যেগুলো এইগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখতে চাই। যে তোমরা ভালো থেকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, তোমাদের
জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পাঠটা বোঝার তৌফিক দান করুন। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।